বন্ধুরা, আজকের কাহিনীটি অপরাধ জগতের এমন একটি কাহিনী যা শুনলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। আপনাকে আজকের এই কাহিনী চিন্তায় ফেলতে বাধ্য করবে। এবং এটি একটি কাহিনী নয়, এটি এমন একটি মর্মান্তিক সত্য ঘটনা যা ভারতে তন্দুর কাণ্ড নামে জানা যায়। দিল্লির গোল মার্কেটে একটি সরকারি ফ্ল্যাটে সুশীল শর্মা তার স্ত্রী নয়না সানির সঙ্গে থাকত। সুশীল শর্মা ভারতের একজন সুপরিচিত রাজনৈতিক দলের নেতা ছিল। কিন্তু এই সুশীল শর্মা 1995 সালের জুলাই মাসে একটি এমন কাণ্ড করেছিল যা ভারতে তন্দুর কাণ্ড নামে জানা যায়, যা সে সময় সারা ভারতকে জাগিয়ে রেখেছিল। 1995 সালের 2 জুলাই সুশীল শর্মা তার কাজ শেষ করে সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে। কিন্তু সুশীল শর্মা ঘরে প্রবেশ করে দেখেন যে তার স্ত্রী নয়না সানি ফোনে কেউর সাথে কথা বলছিল। কিন্তু নয়না সানি হঠাৎ সুশীল শর্মাকে দেখে চমকে গিয়ে ফোন রেখে দেয়। তারপর সুশীল শর্মা জিজ্ঞেস করে যে কার ফোন ছিল। তখন নয়না সানি বলে যে এটা রং নম্বর ছিল। এই কথা বলে নয়না সানি রান্নাঘরে চলে যায়। কিন্তু সুশীল শর্মার কাছে সন্দেহ হয়, কারণ সুশীল শর্মা তাঁর স্ত্রী নয়না সাহানির কলেজের বন্ধু মতলুম করিম ও নয়না সাহানির উপর আগে থেকেই সন্দেহ ছিল। এবং এই সন্দেহের কারণে সুশীল শর্মাও করিমের সঙ্গে এ বিষয়ে অনেকবার কথা বলে। কিন্তু করিম বলে যে নয়না সাহানি শুধু তার একজন বন্ধু ছিল। যখন নয়না সাহানি ফোন রেখে রান্নাঘরে চলে যায়, তখন সুশীল শর্মা পেছন থেকে ল্যান্ডলাইন ফোন রিডায়াল করে। এবং যেমনি সুশীল শর্মা ফোন কানে দেয়, ততক্ষণাৎ সেটাই হয় যা সুশীল শর্মা সন্দেহ করছিল। সামনে থেকে আওয়াজ আসে, অর্থাৎ করিমের, যাকে সুশীল শর্মা খুব ভালো করেই চিনত। সুশীল রাগ করে ফোন রেখে দেয় এবং নয়না সাহানির কাছে দৌড়ে যায় এবং নয়না সাহানিকে বলে যে তুমি কেন আমাকে মিথ্যে কথা বললে। তখন নয়না সাহানি তার কথা প্রকাশ করে, কিন্তু সুশীল শর্মা তার তর্ক শুনে রেগে যায় এবং এই কয়েক সেকেন্ডের রাগে সবকিছু শেষ করে দেয়। নয়না সাহানি রান্নাঘরের বাইরে গেটের কাছে দাঁড়িয়েছিল এবং সুশীল শর্মাও তাঁর সামনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সুশীল শর্মা তার লাইসেন্স বন্দুক বের করে নয়না সাহানির দিকে 3টি গুলি চালায়। প্রথম গুলিটি ছাদে গিয়ে সরাসরি ঘরের এসিতে আঘাত করে, দ্বিতীয় গুলিটি নয়নার ঘাড়ে এবং তৃতীয় গুলিটি সরাসরি নয়না সাহানির মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নয়না সাহানির মৃত্যু হয়। নয়না সাহানির মৃত্যুর পর সুশীল শর্মা বুঝেই উঠতে পারছিল না যে তার হাতে এইসব কি হয়ে গেছে। সুশীল শর্মা জোরে জোরে চিৎকার করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, কারণ যা কিছু ঘটেছিল তা হঠাৎ রাগের মাথায় হয়ে গেছে। এরপর সুশীল শর্মা লাশটির কাছে বসে নিজেকে আটকা পড়া অনুভব করতে লাগে। তার মনে হল যে এখন আর সে বাঁচতে পারবে না। কিছুক্ষণ পর সুশীল শর্মা উঠে দাঁড়ায় এবং ভেতর থেকে একটা বড় পলিথিন ব্যাগ নিয়ে আসে এবং লাশটির আশেপাশে লাগিয়ে থাকা রক্তগুলো মুছে নয়না সানির লাশকে ওই পলিথিনের ব্যাগে রাখে এবং প্রথমে ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে চারিদিকে তাকিয়ে দেখে যে আশেপাশে তো কেউ নেই। তারপর পলিথিন ব্যাগে ভরা নয়না সাহানির মৃতদেহকে টেনে তার মারুতি গাড়ির কাছে নিয়ে যায়। 1995 সালে সুশীল শর্মার কাছে এই মারুতি কারটি ছিল এবং সুশীল শর্মা লাশটিকে মারুতি কারের ডিক্কিতে রেখে গাড়ি স্টার্ট করে। লাশটিকে নিয়ে গোল মার্কেট থেকে বের হয়ে ঘুরতে থাকে, কারণ তার মাথায় এটাই ঘুরতে থাকে যে আসলে এই লাশটির সাথে কি করা যায়। এবং তারপর নয়না সাহানির মৃতদেহের সাথে যা করে তা দেখে আপনার হৃদয় কেঁপে উঠবে। যখন সুশীল শর্মা গাড়ি চালাচ্ছিল, তখন তার মনে একটাই ভাবনা চলছিল যে কোথাও যাতে কোনো চেকিং না হয়, রাস্তায় যাতে কোথাও পুলিশ চেক না করে ফেলে। আর তখন সুশীলের মাথায় একটা আইডিয়া আসে এবং সে তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে আইটিও ব্রিজে পৌঁছায়। কেন কি সুশীল শর্মা ভাবে যে সে তার স্ত্রীর মৃতদেহটি আইটিও নালির নিচে যমুনায় ফেলে দেবে। সুশীল শর্মা আইটিও ব্রিজের উপরে তার গাড়ি পার্ক করে। কিন্তু সুশীল শর্মা লক্ষ্য করে এত রাতেও রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল। সে ভয় পাচ্ছিল যে কেউ তাকে দেখে না ফেলে, কারণ সে একটি বড় রাজনৈতিক দলের নেতাও ছিল, যার কারণে অনেক মানুষ তাকে চিনত। ধরা পড়ার ভয়ে সে তার মত পরিবর্তন করে এবং সেখান থেকে গাড়ি ঘুরিয়ে নেয়। এরপর কন্নট প্যালেজে ফিরে এসে সোজা তার বাগগিয়া রেস্টুরেন্টে পৌঁছায়। এই সেই রেস্টুরেন্ট ছিল যেখানে তন্দুর ঘটনাটি ঘটেছিল। সুশীল শর্মা ওই বাগগিয়া রেস্টুরেন্টে তার গাড়ি পার্ক করে
সোজা আজ সংগ্রিলা হোটেলে দৌড়ে ভিতরে চলে যায়। কিন্তু ভিতরে পৌঁছতেই সে দেখে যে ভিতরে অনেক লোকজন খাবার খাচ্ছে। রাত তখন প্রায় 10টা বাজে। ওই রেস্টুরেন্টের একজন হেড ছিল কেশব বলে, যিনি সুশীল শর্মার খুবই কাছের বন্ধু ছিল। সুশীল তৎক্ষণাৎ কেশবের কাছে পৌঁছায় এবং কেশবকে অতি শীঘ্রই রেস্টুরেন্ট বন্ধ করতে বলে এবং কাউকে খাবার না দিতে বলে। এই কথা শুনে কেশব আশ্চর্য হয়ে যায় এবং বলে যে এখনো খাবার পড়ে আছে, আর এখন তো লোকজন আসছেও। কিন্তু যখন সুশীল উচ্চস্বরে বলে উঠে যে না, সবাইকে এখান থেকে বের করো, তখন কেশব বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু না কিছু একটা তো হয়েছে। পরে কেশব নতুন কাস্টমারদের ভেতরে ঢোকা বন্ধ করে দেয় এবং দ্রুত খাবার খাওয়ার কাস্টমারদেরও বের করে দেয়। এরপর রেস্টুরেন্টের সব লাইট নিভিয়ে দেওয়া হয় এবং রেস্টুরেন্টে কাজ করা সব কর্মচারীদেরও বাসায় পাঠিয়ে দেওয়া হয়। এখন ওই রেস্টুরেন্টে সুশীল শর্মা এবং কেশব দুজনেই ছিল। তখন সুশীল শর্মা প্রথমবার কেশবকে পুরো সত্যটি খুলে বলে। সে বলে যে সে তার নিজের স্ত্রীকে নিজের হাতে খুন করে ফেলে এবং এই লাশটি কিছু করতে হবে। এই কথা বলে সুশীল শর্মা বলে যে কেউ যাতে মৃতদেহের খোঁজ না পায়, আমরা এই লাশটিকে তন্দুরে ঢেলেই শেষ করতে পারি। এই কথা শোনার পর কেশব ঘাবড়ে যায়। কিন্তু কেশব সুশীলের পুরনো বন্ধু ছিল বলে সে সুশীলকে সাহায্য করার কথা ভাবে। তারপর কেশব এবং সুশীল রাতের অন্ধকারে বাইরের পার্কিং লট থেকে নেয়না সাহানির মৃতদেহটি বের করে রেস্টুরেন্টে নিয়ে আসে, যেখানে রেস্টুরেন্টের এক কোণে একটি বিশাল বড় তন্দুর ছিল এবং ওই দিনই একই তন্দুরে রুটি তৈরি করে মানুষকে খাওয়ানো হয়েছিল, যার কারণে ওই তন্দুরে কিছু আগুন ছিল। এরপর কেশব এবং সুশীল দুজনেই নেয়না সাহানির মৃতদেহকে ধরে তন্দুরে ঢেলে দেয়। কিন্তু তন্দুরের মধ্যে যথেষ্ট আগুন ছিল না যে একটি মৃতদেহকে পোড়ানো যেতে পারে, আর তাই আগুনের মাত্রা দ্রুত করার জন্য দুজনেই ওই তন্দুরটির মধ্যে পোস্টার এবং কাগজের স্ট্রিপ ঢালতে শুরু করে। কিন্তু তারপরও আগুনের মাত্রা কম থাকে, আর তাই সুশীল কেশবের কাছ থেকে পাশে পড়ে থাকা মাখন চেয়ে নেয় এবং সুশীল বাটিতে পড়ে থাকা মাখনটি তন্দুরের মধ্যে ফেলে দেয়। তন্দুরে মাখন দেওয়ার সাথে সাথে আগুনের মাত্রা হঠাৎ বেড়ে যায় এবং নেয়না সাহানির শরীর জ্বলতে থাকে। সুশীল শর্মা লাশটিকে দ্রুত জ্বালাতে চাইছিল, তাই সে কাছে পড়ে থাকা একটি পাত্র থেকে আরও বাটার আগুনে দিয়ে দেয়, যার কারণে তন্দুরের আগুন এতটাই তীব্র হয়ে ওঠে যে রেস্টুরেন্টের দেয়ালের বাইরে থেকে ওই আগুনের তাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর ওই রেস্টুরেন্টের পাশে আনারো নামের এক মহিলা সবজির দোকান লাগাত, আর যখন ওই মহিলা আগুন জ্বলতে দেখতে পায় তখন তার কাছে মনে হয় যে রেস্টুরেন্টে আগুন লেগে গেছে। আনারো জোরে জোরে চিৎকার করতে লাগে। তখন রাস্তা দিয়ে আব্দুল নাজির নামে এক পুলিশ কনস্টেবল পাশ দিয়ে যাচ্ছিল। আনারোর চিৎকার শুনে সে থেমে যায় এবং দৌড়ে ওই রেস্টুরেন্টের দেওয়ালে লাফিয়ে দেখে যে ভেতরে সত্যিই তীব্র আগুন জ্বলছে এবং দুজন লোক ওই আগুনের সামনে দাঁড়িয়ে আছে। আব্দুল যখন ভিতরে যায় তখন কেশব আগে এসে যায়। আব্দুল বলে যে ভিতরে আগুন লেগেছে। তখন কেশব বলে যে ভিতরে আগুন নয়, কিছু পোস্টার এবং পুরানো কাগজ জ্বালানো হচ্ছে। তখন আব্দুল বলে সাবধানে, যাতে কোথাও আগুন না লাগে। এই বলে আব্দুল বাইরে বের হয়ে আসে। কিন্তু যেমনই আব্দুল বাইরে বের হয়ে আসে সে অন্যরকম কিছু গন্ধ অনুভব করতে লাগে, যেমন কারোর চুল বা কারোর মাংস পোড়ানো হচ্ছে। আব্দুল নাজিরের সন্দেহ হয়, আর তাই সে ধাক্কা মেরে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে যখন সে তন্দুরের দিকে তাকায় তখন তার গায়ের লোম শিউরে দেয়। সে সামনে তন্দুরের মধ্যে একটি পোড়া হাত দেখতে পায়। এই দৃশ্য দেখার পর আতঙ্কিত হয়ে সে বাইরে চলে আসে এবং পিসিআরকে কল করে। কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সুশীল শর্মা সেখান থেকে পালিয়ে যায় এবং পুলিশ এসে যখন ওই আগুন নেভায় ততক্ষণে নেয়না সাহানির শরীর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ তখন সুশীলকে ধরতে না পারলেও কেশবকে ধরতে পারে এবং ওই লাশটিকে নিয়ে গিয়ে মর্গে রেখে দেয়। যখন এই খবর মতলুম করিমের কাছে পৌঁছায় তখন সে তৎক্ষণাৎ দৌড়ে আসে এবং যখন লাশটির আঙুলটি দেখে, যা শুধু হাড্ডিই ছিল, তখন ওই আঙুলে পড়া একটি আংটি দেখে সে চিনতে পারে যে এটাই নেয়না সানি ছিল। পরে সুশীল শর্মা তার চরিত্র চেহারা পরিবর্তন করতে করতে কিছুদিন ভাগতে থাকে, কিন্তু অবশেষে সে পুলিশের হাতে ধরা পড়ে এবং এই মামলাটিকে সবচেয়ে বিরল বাস্তব মামলা হিসাবে বিবেচনা করে।
সুশীল শর্মাকে ফাঁসির মৃত্যুদণ্ড শোনানো হয়, কিন্তু 2013 সালে সুপ্রিম কোর্ট এই মৃত্যুদণ্ডকে আজীবন কারাদণ্ড ঘোষিত করে, কারণ আদালত জানায় যে এটি কোনো ষড়যন্ত্রের হত্যাকাণ্ড ছিল না, বরং হঠাৎ করে রাগের মাথায় এসে হত্যা করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। আর এই কাহিনী সম্পর্কে আপনার চিন্তাভাবনা অবশ্যই লিখে যাবেন, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।